গহীনের ছায়া। রাত গভীর, চারিদিক নিস্তব্ধ, শুধু ঝিঝি পোকার একঘেয়ে ডাক আর দূর থেকে ভেসে আসা শেয়ালের হুক্কাহুয়া মিলিয়ে গ্রামের নির্জনতা আরও গাঢ় করে তুলছিল। বর্ষার ভেজা মাটি থেকে একটা ভেজা স্যাঁতসেঁতে গন্ধ ভেসে আসছিল, যেন মাটির নিচে চাপা পড়া কোনো প্রাচীন রহস্যের শ্বাস প্রশ্বাস। ছোটবেলায় দিদিমার মুখে শোনা ভূতির গল্পগুলোর কথা মনে পড়ছিল। সেই সব গল্পে এমন এক রহস্যময়ী নারী চরিত্র থাকত যে রাতের গভীরে গ্রামের রাস্তা দিয়ে হেঁটে বেড়াত। তার পরনে থাকত সাদা শাড়ি, আর তার চোখ দুটো জ্বলত আগুনের মতো। তবে আজ আমি কোনো গল্পের কথা ভাবছিলাম না, ভাবছিলাম আমার নিজেরই জীবনকে ঘিরে ঘটে যাওয়া এক অস্বাভাবিক অভিজ্ঞতার কথা, যা আমার অস্তিত্বের গভীরে এমন এক ভয় ঢুকিয়ে দিয়েছে যার থেকে মুক্তি পাওয়া আমার পক্ষে আজও সম্ভব হয়নি। ঘটনাটা ঘটেছিল বছর 5 আগে। আমাদের গ্রাম, নাম তার শান্তিপুর। নামের শান্তিতেই যেন লুকিয়েছিল এক ভয়ঙ্কর উপহাস। শান্তিপুর বাইরে থেকে শান্ত দেখালেও তার গভীরে ছিল এক দীর্ঘদিনের চাপা পড়া ইতিহাস, যা কেউ মুখে আনতে চাইত না। আমি তখন সবেমাত্র কলেজে ভর্তি হয়েছি। গ্রামের সব ছেলেমেয়েরা লেখাপড়া ছেড়ে শহরে যেত কাজের সন্ধানে, কিন্তু আমি ছিলাম ভিন্ন। শান্তিপুরেই থেকে যেতে চেয়েছিলাম, একড়ে ধরেছিলাম গ্রামের নিবিড়তাকে, তার সরলতাকে। সেখানেই ঘটেছিল সেই ঘটনা। সেদিন ছিল পূর্ণিমা। আকাশে চাঁদ ঝলমল করছিল, তার স্নিগ্ধ আলোয় চারিদিক দুধের মতো সাদা দেখাচ্ছিল। আমার বন্ধু রতন, গ্রামের সহজ সরল ছেলে, সে আমাকে হঠাৎ ফোন করে ডেকে পাঠালো তার বাড়িতে। রতনদের বাড়িটা ছিল গ্রামের একেবারে শেষ প্রান্তে, শ্মশানের কাছে। শ্মশান নামটা শুনলেই কেমন যেন গা ছমছম করে ওঠে। গ্রামের কেউ রাতে শ্মশানের পাশ দিয়ে যেত না। রতনের ফোন পেয়ে অবাক হয়েছিলাম, কারণ রতন কোনোদিনও রাতে বেরোতো না। তার গলা কেমন যেন কাঁপা কাঁপা শোনাচ্ছিল। আমি জিজ্ঞেস করলাম, কি হয়েছে রে রতন, রাত বিরেতে ফোন করছিস যে? রতন ফিসফিস করে বলল, দিদি অসুস্থ, ভীষণ অসুস্থ, বাবা নেই, তুই একবার আয় না ভাই। রতনের কথা শুনে আমি আর দেরি করলাম না, সাইকেলটা নিয়ে বেরিয়ে পড়লাম। রাস্তা জনশূন্য, চাঁদের আলোয় গাছের ছায়াগুলো যেন ভৌতিক রূপ ধারণ করছিল। শ্মশানের কাছে এসে শরীরটা কেমন যেন অসাড় হয়ে এলো। দূরে শ্মশানের চিতাগুলো নিভে গেছে, শুধু ছাইয়ের স্তূপ থেকে ধোঁয়ার হালকা গন্ধ ভেসে আসছিল। রতনদের বাড়ির দিকে তাকিয়ে দেখি সব দরজা জানালা বন্ধ, ভেতরে কোনো আলো নেই। আমি সাইকেলটা থামিয়ে রতনকে ডাকতে লাগলাম, রতন, রতন! কোনো সাড়া নেই। বারবার ডাকার পর ভেতর থেকে একটা ক্ষীণ আওয়াজ এলো, কে? আমি বললাম, আমি জয়। রতন, দরজা খোল। কিছুক্ষণ পর দরজাটা সামান্য ফাঁক হলো, একটা লম্বা ছায়ামূর্তির মতো শরীর বেরিয়ে এলো। আমি চমকে উঠলাম, এই তো রতন নয়, রতনের বাবা মারা গেছেন বছর 2 আগে। এই কে? তার পরনে ছিল একটি সাদা থান, চুলগুলো উস্কো খুস্কো, আর চোখ দুটো অন্ধকারে জ্বলছিল। মনে হচ্ছিল যেন সে বহু শতাব্দী ধরে ঘুমিয়েছিল আর এইমাত্র জেগে উঠেছে। তার মুখটা কেমন যেন ফ্যাকাশে, শুকনো পাতার মতো। সে আমার দিকে তাকিয়ে একটা অদ্ভুত হাসি হাসল, যে হাসিটা আমি সারা জীবন ভুলতে পারিনি। সেই হাসিটা ছিল এমন যেন তার প্রতিটি পেশি বিকৃত হয়ে গিয়েছিল, আর সেই বিকৃত হাসিটার পেছনে লুকিয়েছিল এক অকথ্য যন্ত্রণা আর এক গভীর শূন্যতা। আমি ভয়ে আড়ষ্ট হয়ে গেলাম। আমার শরীর দিয়ে এক শীতল স্রোত বয়ে গেল। সে কোনো কথা না বলে আমার হাত ধরে টানতে লাগলো। আমি তার দিকে তাকিয়ে ফ্যালফ্যাল করে বললাম,
কে আপনি? রতন কোথায়? সে কোনো জবাব দিল না, শুধু আমাকে বাড়ির ভেতরে নিয়ে গেল। বাড়ির ভেতরে প্রবেশ করতেই একটা তীব্র পচা গন্ধ নাকে এলো, যেন কোনো মৃতদেহ পড়ছে। ভেতরে কোনো আলো নেই, শুধু আবছা অন্ধকারে সবকিছু দেখা যাচ্ছিল। রতনদের বাড়ির আসবাবপত্র সব ভাঙা, দেয়ালে কালো দাগ। মনে হচ্ছিল যেন এই বাড়িতে বহুদিন ধরে কেউ বাস করে না। আমি ভয়ে চিৎকার করতে চাইলাম, কিন্তু আমার গলা দিয়ে কোনো শব্দ বেরোলো না। সেই ছায়ামূর্তি আমাকে একটা ঘরের দিকে টেনে নিয়ে গেল। ঘরের ভেতরটা আরো অন্ধকার। মনে হলো যেন এই ঘরটা বহু যুগ ধরে বন্ধ ছিল। ভেতরে ঢুকেই আমি স্তম্ভিত হয়ে গেলাম। ঘরের মাঝখানে একটা সাদা চাদর দিয়ে ঢাকা কিছু একটা রাখা হয়েছে, তার আকৃতিটা মানুষের মতো। আমি ভয়ে কাঁপতে কাঁপতে চাদরটা সরালাম। যা দেখলাম তা দেখে আমার হৃৎপিণ্ড যেন থেমে গেল। চাদরের নিচে শুয়েছিল রতন। তার চোখ দুটো খোলা, আর সে আমার দিকে ফ্যাল ফ্যাল করে তাকিয়েছিল। তার শরীরটা পচে গেছে, আর তার মুখে ছিল এক ভয়ঙ্কর হাসি, ঠিক সেই ছায়ামূর্তির মতো। কিন্তু যেটা আমাকে সবচেয়ে বেশি আতঙ্কিত করল, তা হলো রতনের পাশে শুয়ে থাকা আরেকটি দেহ। সেটা ছিল রতনের মায়ের। তারও একই অবস্থা। দুজনের শরীরই পচে গেছে, আর দুজনের মুখেই সেই ভয়ঙ্কর হাসি। আমার মনে হলো যেন আমি নরকে চলে এসেছি। এই দৃশ্য দেখে আমার শরীর অবশ হয়ে গেল। জ্ঞান হারানোর আগে আমি শুধু সেই ছায়ামূর্তির মুখে একটা শব্দ শুনেছিলাম, তুমি পরের। জ্ঞান ফিরলে দেখে আমি গ্রামের পুকুর পাড়ে পড়ে আছি। চারিদিক তখন অন্ধকার। মনে হলো যেন এক অনন্তকাল ধরে ঘুমিয়েছিলাম। শরীরটা কাঁপছিল। আমি দ্রুত বাড়ি ফিরে গেলাম। সারা রাত ঘুমোতে পারিনি। রতনদের বাড়ির সেই ভয়াবহ দৃশ্য বারবার আমার চোখের সামনে ভেসে উঠছিল। পরদিন সকালে আমি গ্রামের পঞ্চায়েত প্রধানের কাছে গেলাম এবং তাকে সব খুলে বললাম, কিন্তু তিনি আমার কথা বিশ্বাস করলেন না। গ্রামের সবাই রতনদের বাড়িতে নিয়ে কোনো কথা বলতে চাইতো না। তারা রতনদের বাড়িকে অশুভ বলতো। গ্রামের লোকজনের এই উদাসীনতা আমাকে আরো আতঙ্কিত করে তুলল। আমি বুঝতে পারছিলাম রতনদের বাড়িকে ঘিরে কোনো এক ভয়ঙ্কর রহস্য লুকিয়ে আছে, যা গ্রামের মানুষ প্রকাশ করতে চাইছে না। আমি নিজে থেকেই তদন্ত শুরু করলাম। রতনদের বাড়ির আশেপাশে ঘুরতে লাগলাম। গ্রামের প্রবীণদের সাথে কথা বলতে চেষ্টা করলাম, কিন্তু তারা ভয়ে কিছু বলছিল না। তাদের চোখে মুখে একটা চাপা আতঙ্ক দেখেছি। এক বৃদ্ধা আমাকে আড়ালে ডেকে ফিসফিস করে বললেন, ওই বাড়ির অভিশাপ, কেউ ওই বাড়ির দিকে যায় না। বৃদ্ধা আরো বললেন, বহু বছর আগে ওই বাড়িতে এক সাধু এসে আশ্রয় নিয়েছিলেন। সেই সাধু নাকি কোনো এক ভয়ঙ্কর তান্ত্রিক ক্রিয়া করতেন। একদিন তিনি উধাও হয়ে যান, আর তারপর থেকে ওই বাড়িতে অশুভ কিছু ঘটতে শুরু করে। বৃদ্ধার কথা শুনে আমি অবাক হয়ে গেলাম। এই তথ্যগুলো আগে কখনো শুনিনি। আমি আরো গভীরে তদন্ত করার সিদ্ধান্ত নিলাম।